প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু করছি ইউভাল নোয়া হারারির লেখা বই সেপিয়ান্স। আজ আপনারা শুনতে চলেছেন এই বইটির পঞ্চম অধ্যায় এবং এই বইয়ের দ্বিতীয় ভাগ কৃষি বিপ্লব, ইতিহাসের বৃহত্তম ফাঁকি। প্রথম পর্বে আমরা বিভিন্ন মানব প্রজাতির বিবর্তন নিয়ে আলোচনা করেছি। বুদ্ধিভিত্তিক বিপ্লব থেকে শুরু করে কৃষি বিপ্লব পর্যন্ত আমাদের সেপিয়ান্স পূর্বপুরুষদের জীবনযাপন কেমন ছিল সেটাও কিছুটা জানার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা সেপিয়ান্সের কিছু মৌলিক বৈশিষ্ট্যও ব্যাখ্যা করার চেষ্টা করেছি। একই সঙ্গে আমরা খতিয়ে দেখেছি কেমন ছিল প্রায় ১০,০০০ বছর আগেকার প্রাচীন শিকারী মানুষদের দৈনন্দিন জীবনযাপন। পুরো পৃথিবীর বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্যের উপর মানুষের বিপুল প্রভাব নিয়েও আমরা খানিকটা আলোচনা করেছি। প্রায় ৩০,০০০ বছর আগে পৃথিবীর বুকে বেঁচে থাকা সেপিয়ান্সরা দেখতে ঠিক আমাদের মতোই ছিল, আমাদের মতো করেই ভাবতে আর অনুভবও করতে পারত। ওরা সম্ভবত আমাদের মতোই বুদ্ধিমান, কৌশলী ও সংবেদনশীল ছিল। তারাও হয়তো তাদের মতো করে ধর্মীয় বিপ্লব, শিল্প বিপ্লব আর রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা অর্জন করেছিল। এই কথা সত্য যে আমাদের কাছে ওই সময়ের যথেষ্ট তথ্য উপাত্ত নেই, কিন্তু তার মানে এই নয় যে ওসব ঘটনা একেবারেই ঘটেনি। আমরা জানি যে কৃষি বিপ্লবের ফলে একদল প্রান্তিক কৃষক ও মজুর আবির্ভূত হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমাদের পূর্বপুরুষ শিকারী মানুষদের জীবন অনেক দিক থেকেই তাদের উত্তরসূরি সেই সব কৃষক ও মজুরদের চেয়ে অনেক উন্নত ছিল। এ থেকে একটি প্রশ্নের উদয় হয়, যদি শিকারী মানুষদের সময়ে জীবন এত ভালোই ছিল, তাহলে কৃষি বিপ্লবটা হলো কেন? এই অধ্যায়ে আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজব। তারপর আমরা শিকারী জীবন থেকে কৃষিভিত্তিক জীবনের এই পট পরিবর্তন মানব সমাজ ও তার পরিপার্শ্বের ওপর কত গভীর প্রভাব বিস্তার করেছে তা নিয়ে আলোচনা করব। মানব প্রজাতি প্রথম ২৫ লাখ বছর পর্যন্ত কৃষিকাজ ছাড়াই বেশ ভালো মানিয়ে নিয়েছিল। জীবন ধারণের জন্য তাদেরকে কোনো রকম চাষবাস বা পশুপালন করতে হয়নি। হোমো ইরগেস্টার আর নিয়ান্ডারথালরা গাছ থেকে বুনো ফলমূল পেড়ে খেত এবং বুনো ভেড়া শিকার করত। এটা করতে গিয়ে তারা সেই সব ফল গাছ কিংবা ভেড়াদের স্বাভাবিক জীবনধারণে কোনো রকমের ব্যাঘাত ঘটায়নি। বুনো ফল গাছগুলো কোথায় জন্মাবে, অথবা ভেড়ার পালেরা কোথায় চড়ে বেড়াবে, কিংবা কোন ছাগলটা কোন ছাগির সঙ্গে মিলিত হবে তা নিয়ে তাদের মাথা ঘামাতে হয়নি। এদিকে হোমোসেপিয়ান্সও বুদ্ধিভিত্তিক বিপ্লবের প্রায় ১০,০০০ বছর পর পর্যন্ত অন্য কোনো প্রাণী কিংবা উদ্ভিদের জীবনধারা নিয়ন্ত্রণ করেনি। আজকের অবস্থানে আসার জন্য হোমো সেপিয়ান্সকে অনেকগুলো সাহসী পদক্ষেপ নিতে হয়েছে। তারা পূর্ব আফ্রিকা থেকে ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যে, সেখান থেকে ইউরোপে, তারপর এশিয়া আর সবশেষে অস্ট্রেলিয়া আর আমেরিকা। কিন্তু সে সময়ে যত জায়গাতেই হোমো সেপিয়ান্স বসতি স্থাপন করেছে, সবখানেই তারা লাখ লাখ বছর ধরে টিকে থাকা মানুষের অন্যান্য প্রজাতিগুলোর মতোই জীবনযাপন করেছে। তারা জঙ্গলের উদ্ভিদ সংগ্রহ করেছে আর বুনো পশু শিকার করেছে, কিন্তু তাদেরকে সরাসরি নিয়ন্ত্রণ করেনি। আর সেটা খুব স্বাভাবিকও। যখন আপনার দৈনন্দিন জীবন আনন্দে কাটছে, প্রয়োজনীয় সুষম খাবারে, বৈচিত্র্যময় সামাজিক কাঠামোয়, ধর্মীয় বিশ্বাসে আর রাজনৈতিক গতিশীলতায়, তখন কোন দুঃখে আপনি অন্য কিছু করতে যাবেন? কিন্তু সেপিয়ান্সের এই শিকারী সংগ্রহকের জীবন চিরস্থায়ী হয়নি। প্রায় ১০,০০০ বছর আগে সেপিয়ান্সের জীবনে কিছু পরিবর্তন আসায় এই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। তারা তাদের দৈনন্দিন জীবনের প্রায় পুরো সময়টাই ব্যয় করতে শুরু করে অল্প কিছু প্রাণী ও উদ্ভিদের জীবন নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে। ফলে গম, আলু, মুরগি কিংবা গরু, মোটামুটি এই কয়েকটি উদ্ভিদ ও প্রাণীকে ঘিরেই আবর্তিত হতে থাকে সেপিয়ান্সের জীবন। এই সময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষ বীজ বুনত, সেচ দিত আর আগাছা বাঁচত। ভেড়া, ছাগল কিংবা গরু চড়াতো। মানুষ ভেবেছিল এই কাজগুলো তাদেরকে বেশি বেশি ফলমূল, শস্য ও মাংস দেবে। এর জন্যই তারা এসবের পেছনে এতটা সময় ব্যয় করত। শিকারী সংগ্রহকের জীবন ছেড়ে কৃষিকাজ ও পশুপালনে মনোনিবেশ করার এই পুরো ব্যাপারটি মানুষের জীবনযাপনের ধরনকে আমূল পাল্টে দিয়েছিল। আর এই আমূল পরিবর্তনকেই আমরা কৃষি বিপ্লব বলে জানি। শিকারী সংগ্রহক জীবন থেকে প্রাণী ও উদ্ভিদদের লালন পালন ও চাষাবাদের এই পরিবর্তনের সূচনা হয় ৯,৫০০ থেকে ৮,৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে। উৎপত্তিস্থল উত্তর পূর্ব তুরস্ক, পশ্চিম ইরান আর লেভান্তের পাহাড়ি এলাকা। কৃষি বিপ্লব প্রথমে
খুব ধীরে ধীরে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে শুরু হয়েছিল। গম আর ছাগলের চাষাবাদ শুরু হয় প্রায় ৯,০০০ খ্রিস্টপূর্বাব্দে। মটরশুঁটি আর মসুরের ডালের আবাদ শুরু হয় ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে। ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় জলপাইয়ের চাষ। ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ঘোড়া প্রতিপালন করা শুরু হয় এবং আঙুরের চাষাবাদ শুরু হয় প্রায় ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দে। কিছু কিছু উদ্ভিদ ও প্রাণী আরও অনেক পরে মানুষের আয়ত্তে আসে, যেমন উট আর কাজু বাদাম। কিন্তু মোটামুটি ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই বন্য পশুর গৃহপালিতকরণ এবং চাষাবাদের মূল জোয়ারটা শুরু হয়ে গিয়েছিল। এমনকি আজও এত অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরও আমাদের প্রয়োজনীয় ক্যালোরির প্রায় ৯০% আসে গম, ধান, ভুট্টা, আলু, বার্লির মতো অল্প কিছু উদ্ভিদ থেকে। অদ্ভুত ব্যাপার হলো এই সবই কিন্তু আমাদের পূর্বপুরুষেরা চাষ করা শিখে ফেলেছিল প্রায় ৯,৫০০ থেকে ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়ে। গত প্রায় ২,০০০ বছর আমরা তেমন কোনো নতুন উদ্ভিদ বা প্রাণীর চাষাবাদ শুরু করিনি। সুতরাং দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্ক যেমন সেই প্রাচীনকালের শিকারী সংগ্রাহকদের মতো, তেমনি আমাদের খাদ্যাভ্যাসও সেই প্রাচীন কৃষকদের খাদ্যাভ্যাস থেকে খুব বেশি আলাদা নয়। অথচ আমরা নিজেরা নিজেদের কতটাই না আধুনিক মনে করি। বিশেষজ্ঞরা একসময় মনে করতেন যে মধ্যপ্রাচ্যের একটা নির্দিষ্ট অঞ্চলেই প্রথমে কৃষিকাজ শুরু হয় এবং সেখান থেকেই তা ছড়িয়ে যায় ইউরোপ, এশিয়া সহ সারা পৃথিবীতে। এই মতবাদটি এখন আর তেমন গ্রহণযোগ্য নয়। এখন বিশেষজ্ঞরা এই বিষয়ে একমত হয়েছেন যে কৃষিকাজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে তার যাত্রা শুরু করে। মধ্য আমেরিকার মানুষেরা যখন ভুট্টা কিংবা সিমের চাষ শুরু করেছে, তারা তখন জানতই না যে তখনই বা তার আগে থেকেই মধ্যপ্রাচ্যে মটরশুঁটি কিংবা গমের চাষ চলছে। দক্ষিণ আমেরিকানরা যখন আলুর চাষ শুরু করেছিল বা লামা পোষ মানিয়েছিল, তখন তারা হয়তো জানতও না মেক্সিকো কিংবা লেভান্তে কি হচ্ছিল। চীনি প্রথম ধান আর ভুট্টা চাষে বৈপ্লবিক পরিবর্তন শুরু করেছিল। একই সঙ্গে তারা শূকর পুষতেও শুরু করেছিল। যেসব গোষ্ঠী খাবার উপযোগী লাউ উৎপাদনের জন্য জমি নিড়াতে ক্লান্ত হয়ে ওইসব বাদ দিয়ে মিষ্টি কুমড়ো চাষ করা শুরু করেছিল, তারাই আসলে উত্তর আমেরিকার প্রথম দিককার কৃষক। নিউগিনির লোকেরা আখ আর কলার চাষ আয়ত্তে এনে ফেলেছিল, আর ওদিকে পশ্চিম আফ্রিকার কৃষকেরা তাদের প্রয়োজন অনুযায়ী আফ্রিকান ভুট্টা, আফ্রিকান ধান, ভুট্টা আর গমের চাষ শুরু করেছিল। এরকম কয়েকটা জায়গা থেকে একসঙ্গে শুরু হয়ে আস্তে আস্তে কৃষিকাজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। এরই ফলে খ্রিস্টের জন্মের মোটামুটি প্রথম শতকের মধ্যেই সারা পৃথিবীর প্রায় সব মানুষই কৃষি নির্ভর হয়ে গেল। এখন প্রশ্ন উঠতেই পারে, কেন কৃষি বিপ্লব মধ্যপ্রাচ্য, চীন এবং মধ্য আমেরিকা আর নিউগিনির মতো নির্দিষ্ট কিছু জায়গায়ই ঘটল? অস্ট্রেলিয়া বা আলাস্কার মতো অন্য কোনো জায়গায় সেটার সূচনা হলো না কেন? এই প্রশ্নের খুব সোজা উত্তর হলো, সেই সময়ে প্রাণী বা উদ্ভিদের বেশিরভাগ প্রজাতিই পোষ মানানো কিংবা চাষাবাদের জন্য উপযুক্ত ছিল না। সেপিয়ান্স মাটির তলা থেকে সুস্বাদু ছত্রাক সংগ্রহ করতে পারত কিংবা পারত বিশাল পশমী ম্যামথ শিকার করতে, কিন্তু এসবের কোনোটাকেই পোষ মানানো বা চাষাবাদ করা সম্ভব ছিল না। একদিকে ছত্রাকগুলো যেমন ছিল রহস্যময়, অন্যদিকে বড় বড় প্রাণীগুলো ছিল বেশ হিংস্র। আমাদের পূর্বসূরীরা হাজারখানেক প্রজাতির উদ্ভিদ থেকে খাবার সংগ্রহ করত বা প্রাণী শিকার করত। তাদের মধ্যে মাত্র অল্প কিছু প্রজাতি পোষ মানানো কিংবা চাষাবাদের জন্য উপযুক্ত ছিল। সেই অল্প কিছু প্রজাতি মধ্যপ্রাচ্য আর মধ্য আমেরিকার মতো কিছু নির্দিষ্ট জায়গায়ই পাওয়া যেত। আর এই কারণেই কৃষি বিপ্লবের অন্য কোনো জায়গায় না হয়ে ওই জায়গাগুলোতেই প্রথম ঘটে। কৃষির উত্থান একটিমাত্র উৎস থেকে শুরু হয়েছিল। একসময় বিশেষজ্ঞরা শুধু এটা দাবি করেই ক্ষান্ত হননি, বরং তাদের অন্যতম দাবি ছিল যে কৃষি বিপ্লব ছিল মানবজাতির অগ্রসরতার পথে এক বিশাল পদক্ষেপ। অনেকের যুক্তি ছিল এই যে বিবর্তন শত সহস্র বছর ধরে ক্রমান্বয়ে বেশি বেশি বুদ্ধিমান মানুষ তৈরি করেছে, আর মানুষ যত বেশি বুদ্ধিমান হয়েছে তারা তত ভালোভাবে প্রাণী ও উদ্ভিদের প্রজনন পদ্ধতি বুঝতে পেরেছে। এর ফলে ভেড়া, ছাগল, মুরগি, গম, আলু এবং এরকম কিছু প্রাণী ও উদ্ভিদের জীবনচক্র নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে মানুষ। এবং এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া যখনই তাদের রপ্ত হলো, তখনই তারা খুব আনন্দের সঙ্গে তাদের কঠিন ও ভয়ঙ্কর শিকারী সংগ্রহ জীবন ছেড়ে অপেক্ষাকৃত সহজ ও শান্তির কৃষি জীবন বেছে নিল। কয়েক যুগ আগ পর্যন্ত বেশিরভাগ মানুষ এটাই মনে করত। এমনকি আজও যারা আধুনিক বিজ্ঞানের অগ্রসরতা সম্পর্কে খুব বেশি খবর রাখেন না, তারা এই গল্পই বিশ্বাস করে বসেন। কিন্তু এই গল্পের পুরোটাই আসলে একটা কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। আমরা এখনো এমন কোনো
অকাঠ্য প্রমাণ খুঁজে পাইনি যেটা দেখে বলা যাবে কৃষি বিপ্লবের সময় মানুষ আরও বুদ্ধিমান হয়ে উঠেছিল। বরং সত্যি হলো শিকারী সংগ্রাহকেরা কৃষি বিপ্লবের আরও অনেক আগে থেকেই উদ্ভিদ ও প্রাণীদের প্রজনন পদ্ধতি সম্বন্ধে জানত। টিকে থাকার স্বার্থেই তাদের এগুলো জানতে হতো, কারণ সে সময়ে শিকার ও ফলমূল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে নিবিড় জ্ঞানের ওপরই তাদের পুরোপুরি নির্ভর করতে হতো। কোন জায়গায় কোন উদ্ভিদ জন্মায়, কোন প্রাণী কোন সময়ে বংশবৃদ্ধি করে, এগুলো না জানলে তাদের খাবার সংগ্রহ নিয়েই সমস্যায় পড়তে হতো। সুতরাং আমরা যদি এটা মনে করি যে মানুষের বুদ্ধিমত্তার বৃদ্ধি এবং প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে নতুন নতুন জ্ঞান কৃষি বিপ্লবের সূচনা করেছিল, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা হবে। একইভাবে শিকারী সংগ্রাহক সমাজের কৃষিভিত্তিক সমাজে রূপান্তরিত মানুষের জীবনযাত্রার মানে বিরাট উন্নতি সাধন করে, এমনটা ভাবাও হবে আরও বড় ভুল। মোদ্দা কথা হলো, কৃষকেরা যে তাদের পূর্বসূরি শিকারীদের চেয়ে উন্নত জীবনযাপন করত, এটা ভাবা নেহায়েতই বোকামি। কারণ বেশিরভাগ কৃষকের তুলনায় তাদের পূর্বসূরি শিকারী সংগ্রাহকেরা অপেক্ষাকৃত উন্নত জীবনযাপন করত। তারা সুষম খাবার খেত, অপেক্ষাকৃত কম সময় কাজ করত এবং তারা কৃষকদের তুলনায় অনেক বেশি সময় মজার মজার কাজ করে কাটাতো। তাছাড়া তাদের সম্ভবত দুর্ভিক্ষ, রোগ জীবাণু এবং মানুষের প্রতিহিংসার মতো বিষয়গুলোর সম্মুখীন হতে হয়নি। কৃষি বিপ্লব অবধারিতভাবেই মানবজাতির পুরো খাদ্যের মজুদ অনেকাংশে বাড়িয়ে দিয়েছিল, কিন্তু অতিরিক্ত খাবার কোনোভাবেই মানুষকে উন্নত খাদ্যাভ্যাস বা অধিক অবসর দিতে পারেনি। এই অতিরিক্ত খাবার বরং সাহায্য করেছে জনসংখ্যার বিস্ফোরণ ঘটাতে, আর তার ফলে তৈরি হয়েছে কিছু অসৎ ও ধনী রাজা, কিছু পুরোহিত ও শোষক শ্রেণী। উৎপাদিত সকল অতিরিক্ত খাবার এই শ্রেণী সাবার করে ফেলে। ফলে একজন সাধারণ কৃষককে হাজার বছর আগের একজন সাধারণ শিকারীর চেয়ে ঢের বেশি কাজ করতে হলো, অথচ তার বদলে সে পেল অপেক্ষাকৃত বাজে খাবার। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বলতেই হয় যে কৃষি বিপ্লবই হলো ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা। প্রশ্ন হলো, এই ধোঁকার জন্য কে দায়ী? রাজা, পুরোহিত, এমনকি ব্যবসায়ীদেরও এই ধোঁকার জন্য দায়ী করা যায় না। তাহলে এত সব হলো কি করে? কার চক্রান্তে? আসলে এই সবকিছুর মূল হোতা হলো গম, ধান এবং আলুর মতো অল্প কিছু উদ্ভিদ প্রজাতি। অবিশ্বাস্য শোনালেও এই উদ্ভিদগুলোই আসলে হোমো সেপিয়ান্সকে পোষ মানিয়েছিল, উল্টোটা নয়। কথাটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটাকে মানুষের দৃষ্টিকোণে না দেখে গম, আলু কিংবা ধানের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। গমের কথাই ধরা যাক। 10,000 বছর আগেও গম ছিল একটা বুনো আগাছা, মোটেই গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা ছিল মধ্যপ্রাচ্যের অসংখ্য বুনো আগাছার মধ্যে একটি। হঠাৎ করে কয়েক সহস্রাব্দের মধ্যেই দেখা গেল মধ্যপ্রাচ্যের অল্প কিছু নির্দিষ্ট এলাকা থেকে গম খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, এমন আরও অনেক জায়গায়। টিকে থাকা এবং প্রজননকে যদি সফল বিবর্তনের প্রাথমিক মানদণ্ড হিসেবে ধরা হয়, তাহলে স্বীকার করতেই হবে গত 10,000 বছরে গম একটি অত্যন্ত তুচ্ছ আগাছা থেকে পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল উদ্ভিদে রূপান্তরিত হয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি 10,000 বছর আগের উত্তর আমেরিকা বা কানাডার বিস্তীর্ণ ভূমিতে যান, কিংবা কানসাস বা আইওয়া অথবা কানাডার ম্যানিটোবাতে যান, সেখানে কোনো গমের গাছ দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি আজকে এই 21 শতকের উত্তর আমেরিকা কিংবা কানাডাতে যান, আপনি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে পারবেন, যেখানে গম ছাড়া আর অন্য কোনো কিছুই আপনার চোখে পড়বে না। অন্য কোনো গাছ নেই, কোনো প্রাণী নেই, এমনকি নেই কোনো ঘরবাড়িও। মাঠের পর মাঠ জুড়ে শুধু গম আর গম। এই ঘটনা ঠিক কিভাবে ঘটল? কিভাবে গম এখন ভূপৃষ্ঠের প্রায় 2.25 লক্ষ বর্গ কিলোমিটার দখল করে ফেলল, যা কিনা পুরো ব্রিটেনের চেয়েও প্রায় 10 গুণ? যেখানে 10,000 বছর আগে এটা মধ্যপ্রাচ্যের অল্প কিছু জায়গায় শুধু জন্মাতো, কিভাবে গম সেই একটা তুচ্ছ আগাছা থেকে যত্রতত্র সর্বত্র জন্মানো একটা উদ্ভিদে পরিণত হলো? গম এই কাজটা করেছিল আসলে হোমো সেপিয়ান্সকে ব্যবহার করে। এই বানর গোত্রীয় মানুষেরা 10,000 বছর আগ পর্যন্ত বেশ আরামের জীবনযাপন করছিল, কিন্তু তারপর তারা হঠাৎ করেই গম চাষে বেশি বেশি সময় ব্যয় করা শুরু করলো। মাত্র 200 কিংবা বড়জোর 1000 বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরোটা সময় গমের দেখাশোনা আর বিস্তারের জন্যই পুরোপুরি আত্মনিয়োগ করলো। একটা উদাহরণ দেওয়া যাক। আমরা জানি গমের গাছ পাথর ও নুড়ি পাথর একদম পছন্দ করে না, কারণ এগুলো
তার বৃদ্ধিতে ব্যাঘাত করে। তাই মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে সেই সব নুড়ি পাথর মাঠ থেকে সরাতে লাগলো, যাতে গম নির্বিঘ্নে বাড়তে পারে। একইভাবে গম অন্য উদ্ভিদের সঙ্গে জমিতে তার পানি, খাবার, খনিজ পদার্থ ভাগাভাগি করাও পছন্দ করে না। তাই সব পুরুষ ও মহিলা মিলে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কঠোর পরিশ্রম করে সেই আগাছা বা উদ্ভিদ জমি থেকে সরিয়ে ফেলতে লাগলো, যাতে গম একাই জমির সব পানি, পুষ্টি উপাদান এবং সেই সঙ্গে সূর্যালোক উপভোগ করতে পারে। বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গ বা প্রাণী যেমন কেঁচো, ঘাসফড়িং, খরগোশ কিংবা হরিণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তেমন কোনো ক্ষমতা গমের ছিল না। সুতরাং মানুষ গম থেকে এদের দূরে রাখার জন্য নানা কসরত করতে লাগলো। তারা বেড়া দিল জমিতে, খরগোশগুলো মারতে শুরু করলো, তারপর কেঁচো আর ঘাসফড়িংগুলো ছুঁড়ে ফেলতে লাগলো গমকে রক্ষা করার জন্য। এত কিছুর পরও পানি এবং পুষ্টির জন্য তৃষ্ণার্ত ছিল গম। তাই মানুষ প্রতিদিন আরো অনেক অনেক ঘন্টা কাজ করতে লাগলো শুধু কিছু ঝর্ণা প্রবাহ থেকে জমিতে পানি বয়ে আনার জন্য, কিংবা হয়তো কুয়া খোঁড়ার জন্য, যেটা থেকে পানি এনে সেচ দেওয়া যাবে গমের ক্ষেতে। এমনকি তারা বিভিন্ন প্রাণীর বর্জ্য পদার্থ পর্যন্ত জমিতে ছড়িয়ে দিতে লাগলো জমিকে উর্বর করার জন্য। কিন্তু এতকাল ধরে হোমোসেপিয়ান্সের শরীর এসব কাজের জন্য বিবর্তিত হয়নি। হোমোসেপিয়ান্স এবং সমগোত্রীয় অন্যান্য মানুষের শরীর লাখ লাখ বছর ধরে গাছে চড়া, ফল পাড়া কিংবা জঙ্গলে হরিণ বা খরগোশকে তাড়া করার জন্যই অভিযোজিত হয়ে এসেছে। তাই শরীর পাথর কুড়ানো, আগাছা পরিষ্কার করা, নদী থেকে পানি বয়ে জমিতে নিয়ে যাওয়ার মতো কোমর ভাঙা খাটুনির জন্য মোটেই প্রস্তুত ছিল না। এর খেসারত দিতে হয়েছে মানুষের মেরুদণ্ড, হাঁটু ও ঘাড়কে। অনেক প্রাচীন কঙ্কাল আমাদের নিশ্চিতভাবে সাক্ষ্য দেয় যে শিকারী সংগ্রাহকদের জীবন থেকে কৃষি জীবনের এই পরিবর্তন মানুষের জন্য অনেক নতুন নতুন সমস্যা হাজির করে, যেমন কশেরুকার স্থানচ্যুতি, পিঠ ও কোমর ব্যথা, আর্থারাইটিস, হার্নিয়া, এরকম আরও অনেক কিছু। সব মিলিয়ে এসব কৃষি নির্ভর কাজকর্ম, যেমন জমিতে পানি দেওয়া, জমি পরিষ্কার করা বা রক্ষা করা, এসব মানুষ এত এত সময় নিয়ে নিল, মানুষ বাধ্য হলো গমের জমির কাছাকাছি বসতি করতে। স্বাভাবিকভাবেই এটা তাদের জীবনধারা সম্পূর্ণ বদলে ফেলল। যাযাবর শিকারী থেকে তারা একজন সাধারণ কৃষকে পরিণত হলো, যারা একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করে। আমরা প্রায়ই বলি যে আমরা মানুষেরা গমকে পোষ মানিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন, ইংরেজি ডোমেস্টিকেট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ডোমুস থেকে, যার মানে হলো ঘর। সুতরাং কাউকে ডোমেস্টিকেট করা মানে হলো তাকে ঘরে থাকতে বাধ্য করা। এখন কে ঘরে বসবাস করছে? অবশ্যই গম নয়, কারণ গম তো এখনো জমিতে জন্মাচ্ছে। সেপিয়ান্সরাই বরং এখন ঘরে থাকে। সুতরাং সেপিয়ান্সরাই আসলে গৃহপালিত হয়েছে। গম কিভাবে এই কাজটা করতে পারলো? কিভাবে গম মানুষকে অপেক্ষাকৃত শান্তির শিকারী সংগ্রাহক জীবন থেকে কৃষকের কঠিন জীবনে প্রবেশ করতে প্ররোচিত করলো? এর প্রতিদান হিসেবে গম মানুষকে কি দিল? অপেক্ষাকৃত উন্নত খাদ্যাভ্যাস তো দেয়নি। মনে রাখতে হবে, মানুষ সর্বভূক প্রাণী, যারা নানান বৈচিত্র্যপূর্ণ খাবার খেয়ে বেঁচে থাকে। কৃষি বিপ্লবের আগে ধান ও গম জাতীয় খাদ্যশস্য মানুষের খাদ্য তালিকার একটা ছোট অংশ ছিল মাত্র। এদিকে ধান এবং গম জাতীয় খাদ্যশস্যর ওপর পুরোপুরি নির্ভরশীল একটা খাদ্যাভ্যাসে খনিজ ও ভিটামিনের ঘাটতি থেকেই যায়। ওগুলো হজম করাও কষ্ট এবং ওগুলো আমাদের দাঁত এবং মাড়ির জন্য বেশ ক্ষতিকর। গম কিন্তু মানুষকে অর্থনৈতিক নিরাপত্তাও দেয়নি। একজন গ্রাম্য কৃষকের জীবন কিন্তু একজন শিকারী সংগ্রাহক জীবনের থেকে কম নিরাপদ। এর কারণ হলো অন্তত শখানেক ও হাজারখানেক বছর আগেও কৃষকেরা এক, দুই কিংবা তিন ধরনের শস্য চাষাবাদ করত এবং সেগুলো খেয়েই জীবন ধারণ করত। যেমন চীনে তারা শুধু ভাতই খেত, মধ্যপ্রাচ্যে তারা শুধু বার্লি বা গম খেত, মধ্য আমেরিকার বেশিরভাগ মানুষই শুধু ভুট্টা খেত। এই দুই একটা শস্যের উপর নির্ভরশীলতা কিন্তু ব্যক্তিগত ও সমষ্টিগত অর্থনীতির ক্ষেত্রেও বেশ ঝুঁকিপূর্ণ। কারণ হঠাৎই যদি খরা কিংবা বন্যার মতো কোনো দুর্যোগ আসে, অথবা যদি কোনো পরজীবী জীবাণুর আক্রমণে সব গম ক্ষেত ধ্বংস হয়ে যায়, তাহলে কৃষকদের খাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকতো না, যার ফলে হাজারে হাজারে কৃষক মারা যেত। অন্যদিকে শিকারী সংগ্রাহকেরা উন্নত অর্থনৈতিক নিরাপত্তা উপভোগ করত, কারণ তারা বিভিন্ন বৈচিত্র্যময় উদ্ভিদ সংগ্রহ করত আর নানান রকম প্রাণী শিকার করে খেত। কোনো একটা নির্দিষ্ট খাবারের উৎসের উপর তাদের অতটা নির্ভরশীলতা ছিল না। সে কারণে কোনো বছর কোনো দুর্যোগের কারণে যদি নির্দিষ্ট কোনো খাবার নাও পাওয়া যেত, তাহলে তারা অন্য ধরনের খাবারগুলো বেশি বেশি করে সংগ্রহ করতে পারত। সুতরাং এটুকু নিশ্চিত যে গম মানুষকে অপেক্ষাকৃত ভালো অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারেনি।
এরপর আসি প্রতিহিংসার ব্যাপারে। গম মানুষে মানুষের প্রতিহিংসা কামানোর চেয়ে বরং বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছে। মনে রাখা প্রয়োজন, প্রথম দিককার গ্রাম্য কৃষকরা সম্ভবত তাদের শিকারী পূর্বপুরুষদের সমান অথবা তার চেয়ে বেশি হিংস্র ছিল। কৃষকদের কাছে তুলনামূলক অনেক বেশি মজুত করা জিনিসপত্র থাকতো। চাষাবাদের জন্য জমিও আগলে রাখতে হতো। প্রতিবেশী কোনো দলের হামলায় পশু চরানোর মাঠ হারানোটা তাদের জন্য ছিল জীবন মরণের ব্যাপার। সুতরাং মীমাংসা বা সমঝোতা করার তেমন কোনো সুযোগই ছিল না। অন্যদিকে শিকারীর সংগ্রহ কোনো গোষ্ঠী অন্য গোষ্ঠীর হামলার শিকার হলে ওই এলাকা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারত। সেটা কঠিন আর বিপজ্জনকও ছিল, কিন্তু একই সঙ্গে যুক্তিসঙ্গতও ছিল। এদিকে কোনো কৃষিভিত্তিক গ্রামে কোনো শক্তিশালী শত্রুর আক্রমণ হলেও পিছু হটার তেমন কোনো উপায় ছিল না। কারণ পিছু হটার মানে দাঁড়াতো ফসলের জমি, ঘরবাড়ি, মজুদ শস্য সবই হারানো। বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হলো। না খেতে পেয়ে মরা ছাড়া আর কোনো গতিই ছিল না তাদের। সেই জন্য কৃষকেরা বাধ্য হয়েই একজোট হয়ে শেষ পর্যন্ত লড়াই করে যেত। বিভিন্ন নৃতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে খুব সাধারণ কৃষিভিত্তিক সমাজেও মানব মৃত্যুর প্রায় 15% জন্য দায়ী ছিল মানুষে মানুষে প্রতিহিংসা, যার মধ্যে আবার 25%ই শুধুই পুরুষের মৃত্যু। এখনকার নিউগিনিতে দানি নামক একটি কৃষিভিত্তিক সম্প্রদায়ের শতকরা প্রায় 30 ভাগ পুরুষের মৃত্যু হয় প্রতিহিংসাবশত। আবার অন্য একটি সম্প্রদায় এঙ্গাতে এর হার 35%। এদিকে ইকুয়েডরে ওয়েরানি সম্প্রদায়ের প্রাপ্তবয়স্কদের প্রায় শতকরা 50 ভাগই নৃশংসভাবে অন্য কোনো মানুষের হাতে মৃত্যুবরণ করে। সুতরাং এসব পরিসংখ্যান থেকে বলা যায় যে গম মানুষকে অন্য মানুষ প্রতিহিংসা থেকে কোনো নিরাপত্তা তো দেয়নি, বরং উল্টো আরো প্রতিহিংসা ছড়িয়েছে। প্রতিহিংসা জিনিসটা পরবর্তী সময়ে অনেকটা কমে এসেছে শহর কিংবা সাম্রাজ্যের মতো আরো বড় সামাজিক কাঠামো তৈরির পর। কিন্তু এত বড় এবং কার্যকর রাজনৈতিক কাঠামো তৈরি করতে মানুষের হাজার হাজার বছর সময় লেগে গেছে। গ্রাম্য জীবনযাপন কৃষকদেরকে প্রথম দিকে কিছু সুযোগ সুবিধা দিয়েছিল। বন্য জন্তু, বৃষ্টি আর ঠান্ডা থেকে একটু ভালোভাবে রক্ষা পেত তারা। তারপরও একজন সাধারণ কৃষকের জন্য সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি ছিল। কিন্তু এই তথ্যটা আধুনিক সমাজের মানুষেরা খুব সহজে হজম করতে পারে না। যেহেতু আমরা এখন খাবারের প্রাচুর্য আর নিরাপত্তা উপভোগ করছি, আর এগুলোর কৃষি বিপ্লবের ফলেই সম্ভব হয়েছে, তাই আমরা ধরেই নেই কৃষি বিপ্লব অবশ্যই মানব সভ্যতার অগ্রগতির একটা প্রধান ধাপ। কিন্তু শুধু এই আজকের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করে হাজার বছরের ইতিহাসকে পুরোপুরি অস্বীকার করা আমাদের একেবারেই উচিত হবে না। এর চেয়ে পুরো ব্যাপারটাকে বরং প্রথম শতকের চীন দেশের 3 বছর বয়সী অপুষ্টিতে ভোগা মৃতপ্রায় ক্ষুধার্ত একটি শিশুর দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। তার বাবার চাষাবাদের ভরা ডুবির কারণেই হয়তো তার এই অবস্থা। এরপরও কি সে এভাবে বলবে যে আমি অপুষ্টিতে মরতে বসেছি? কিন্তু তাতে কি আগামী 2000 বছরের মধ্যে মানুষের খাবারের আর কোনো অভাব তো হবেই না, বরং তারা বড় বড় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অনেক আরামে থাকতে পারবে। সুতরাং আমার আজকের কষ্ট ভবিষ্যতের মানুষের জন্য এক মহান আত্মত্যাগ হয়ে থাকবে। তাই যদি হয় তাহলে প্রশ্ন উঠবে যে গম সেই সব কৃষক, দিনমজুর কিংবা সেই অপুষ্টিতে ভোগা চীনা শিশুটিকে কি এমন দিয়েছিল যে মানুষ কৃষিকাজের ওই কঠিন জীবন বেছে নিল? উত্তর হলো গম কোন একজন নির্দিষ্ট মানুষকে তেমন কিছুই দেয়নি। কিন্তু হোমো সেপিয়েন্সের পুরো প্রজাতিকে সামগ্রিকভাবে একটা জিনিস দিয়েছিল। গম চাষের ফলে নির্দিষ্ট এলাকায় আগের চেয়ে অনেক বেশি খাবার উৎপাদন করা সম্ভব হয়েছিল। হোমো সেপিয়েন্স অনেক বেশি পরিমাণে খাবার পেয়েছিল কৃষির মাধ্যমে, যেটা তারা শিকারী সংগ্রহ জীবনে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা উদ্ভিদ বা প্রাণী থেকে পায়নি। আর এই অতিরিক্ত খাবার খুব দ্রুত গতিতে হোমো সেপিয়েন্সের সংখ্যা বাড়িয়ে তুলতে সাহায্য করল। এর ফলে একই এলাকায় আরও বেশি মানুষের বসবাস করা সম্ভব হলো। উদাহরণস্বরূপ জেরিকোর মরুদ্যানের কথাই ধরা যাক। হালে, যার নাম প্যালেস্টাইন, জেনে রাখা ভালো ইতিহাসের প্রথম গ্রামটি গড়ে উঠেছিল প্রায় 9,000 বছর আগে। সুতরাং আমরা যদি 13,000 বছর আগের জেরিকোর মরুদ্যানে ফিরে যাই, যখন মানুষ বুনো লতাপাতা সংগ্রহ করে আর পশু শিকার করে বেঁচে থাকতো, তাহলে দেখতে পাবো যে জেরিকোর মরুদ্যান ও তার আশেপাশের এলাকায় সাকুল্যে হয়তো 100 জন স্বাস্থ্যবান মানুষের একটা ভবঘুরে গোষ্ঠীর ঠিকমতো খাওয়া পড়ার সুযোগ ছিল। এখন আমরা যদি আরো সামনে এগিয়ে 8,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে যাই, তাহলে হয়তো দেখতে পাবো যে জেরিকোর উদ্যানের বুনো লতাপাতাগুলো সরে গিয়ে গমের জন্য জায়গা করে দিয়েছে। জেরিকো এখন আরো অনেক বেশি মানুষের খাবার যোগান দিতে পারছে। এমনকি প্রায় 1,000 লোকের একটি গ্রামও
টিকে আছে। অবশ্য সেই গ্রামের মানুষেরা বেশিরভাগ সময়ই রোগ শোক আর অপুষ্টিতে ভুগছে। দুর্ভাগ্যজনক বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে কোনো একটি প্রজাতির সাফল্যের মূল্যায়ন ক্ষুধা, যন্ত্রণা, সুখ কিংবা দুর্দশা দিয়ে হয় না, হয় শুধু ডিএনএর অনুলিপির সংখ্যা বিচার করে। ঠিক যেমন এটি কোম্পানির অর্থনৈতিক সাফল্য শুধু তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দিয়ে মাপা হয়, তার কর্মচারীরা সুখী কিনা সেটা দিয়ে নয়। একইভাবে একটি প্রজাতির বিবর্তনীয় সাফল্য মাপা হয় তার কতগুলো ডিএনএ অনুলিপি টিকে আছে সেটা দিয়ে। যদি কোনো একটি প্রজাতির কোনো ডিএনএ অনুলিপি টিকে না থাকে, তার মানে সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং সেটাকে একটি বিবর্তনীয় যাত্রাপথের সমাপ্তি বা ব্যর্থতা হিসেবে দেখা হয়। আর যদি কোনো একটি প্রজাতির অসংখ্য ডিএনএ অনুলিপি পৃথিবীর সর্বত্র বিস্তার লাভ করে, তাহলে এটাকে বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ১,০০০ অনুলিপি সব সময়ই ১০০টা অনুলিপি থেকে ভালো। আর এটাই হলো কৃষি বিপ্লবের মূল সতর্কতা। যে কোনো উপায়ে আরও বেশি লোককে বাঁচিয়ে রাখা। তারপরও কোনো একজন ব্যক্তি মানুষের কথা যদি ভাবি, সে কেন এইসব বিবর্তনে হিসাব নিকাশ চিন্তা করতে যাবে? কেন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তার নিজের জীবনযাপনের মান কমিয়ে দেবে শুধু যাতে বেশি বেশি মানুষ টিকে থাকতে পারে? উত্তরটা অনাকাঙ্ক্ষিত। কেউ আসলে এই চুক্তি মেনে নেয়নি। কৃষি বিপ্লবই ছিল আসলে একটা ফাঁদ। বিলাসিতার ফাঁদ। শিকারী জীবন থেকে কৃষি জীবনে পরিবর্তনের সিদ্ধান্তটা কোনো সুচিন্তিত সিদ্ধান্ত ছিল না। অনেক ছোট ছোট পদক্ষেপের সমষ্টি ছিল এটা। ব্যাঙের ছাতা বা বাদাম সংগ্রহ কিংবা হরিণ শিকার করে বেড়ানো হোমো সেপিয়ান্স কোনো একটা গোষ্ঠী হঠাৎ করেই একদিন স্থায়ীভাবে গ্রামে বসবাস শুরু করেনি। চাষের জমি প্রস্তুত করা, গমের চারা বোনা কিংবা নদী থেকে সেচের পানি বয়ে আনা কোনো কিছুই হঠাৎ করে শুরু হয়নি। প্রত্যেকটা পরিবর্তনই আসলে ছোট ছোট এক একটা ধাপে হয়েছে। আর সেই প্রত্যেকটা ধাপে দৈনন্দিন জীবনের ছোট কোনো একটা পরিবর্তন হয়েছে মাত্র। হোমোসেপিয়ান্স মধ্যপ্রাচ্যে পৌঁছায় প্রায় ৭০,০০০ বছর আগে। এরপরে ৫০,০০০ বছর যাবৎ আমাদের পূর্বপুরুষেরা কৃষির সাহায্য ছাড়া শুধু টিকেই ছিল না, চারদিকে ছড়িয়েও পড়েছিল। ওই এলাকায় সেই জনসংখ্যার ভরণ-পোষণের জন্য যথেষ্ট প্রাকৃতিক সম্পদও ছিল। যখন ঢের খাবারের জোগান হতো, তখন তারা হয়তো একটু বেশি সন্তান নিত। আবার যখন খাবারের সংকট হতো, তখন কম নিত। অন্য অনেক স্তন্যপায়ী প্রাণীর মতোই মানুষের বংশবৃদ্ধির ওপরেও জিন ও হরমোনের নিয়ন্ত্রণ আছে। অনুকূল সময়ে মেয়েরা দ্রুত প্রাপ্তবয়স্ক হয় আর তাদের অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিকূল সময়ে আবার প্রাপ্তবয়স্ক হতে যেমন দেরি হয়, তেমনি অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। এইসব প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে কিছু সাংস্কৃতিক ব্যাপার-স্যাপারও জড়িত ছিল। যারা নবজাতক কিংবা একদম ছোট, তারা হাঁটতো খুব আস্তে। আবার আলাদা করে তাদের খেয়ালও রাখতে হতো। সেই যাযাবর গোষ্ঠীর জন্য তাই এই শিশুগুলো ছিল একটা বোঝা। এই কারণেই তখনকার মানুষ পরপর দুটো সন্তানের মধ্যে অন্তত ৩-৪ বছর বিরতি চাইত। এটার একটা প্রাকৃতিক উপায় তাদের জানা ছিল। সেটা হলো মায়েরা তাদের শিশুদের সারাদিন ধরেই এবং তুলনামূলক বেশি বয়স পর্যন্ত দুধ খাওয়াতো। সারাদিন ধরে বুকের দুধ খাওয়ালে মায়ের গর্ভধারণের ঝুঁকি খুব কম থাকে। এছাড়াও অন্য উপায়গুলোর মধ্যে ছিল যৌন সম্পর্ক থেকে বিরত থাকা, গর্ভপাত আর শিশু হত্যা। এভাবেই চলে আসা হাজার হাজার বছর সময়ে মানুষ মাঝে মাঝেই গমের দানা খেত, কিন্তু এটা ছিল তাদের খাবারের তালিকার নগণ্য একটা অংশ। প্রায় ১৮,০০০ বছর আগে শেষ বরফ যুগ সরে গিয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করে। গ্লোবাল ওয়ার্মিং। তাপমাত্রা যত বাড়ল, বৃষ্টিপাতও তত বাড়তে থাকলো। এই আবহাওয়াটা মধ্যপ্রাচ্যের গম আর অন্যান্য শস্যের জন্য খুব অনুকূল ছিল। ফলে তারা খুব দ্রুত ছড়াতে লাগলো চারদিকে। মানুষ আরো বেশি বেশি গম খেতে থাকলো, আর তার ফলে তারা গমের বংশবৃদ্ধি আরো সুযোগ করে দিল। এসব বন্য শস্যগুলো মাড়াই বাছাইয়ের পর রান্না করে খেতে হতো। সেই জন্যই যারা ওগুলো সংগ্রহ করত, তারাই আবার সেগুলো তাদের অস্থায়ী ঘরে বয়ে নিয়ে যেত। গমের দানাগুলো ছোট হওয়ায় কিছু কিছু দানা নিশ্চয়ই ফেরার পথে পড়ে হারিয়ে যেত। আর সেই সব পড়ে যাওয়া দানা থেকে আবার গমের গাছ জন্মাতো। এর ফলে কি হলো? মানুষের বসবাসের জায়গার আশেপাশে আরো বেশি বেশি গম জন্মাতে থাকলো। মানুষ বনজঙ্গল ছাপ করে ফেলতে শুরু করলো। সেটা গমের বিস্তারের জন্য বেশ সহায়ক হলো। আগুনে যখন বড় বড় গাছ, গুল্ম সব মরে গেল, তখন গম একাই পুরোটা সূর্যালোক
ভূগর্ভস্থ পানি ও পুষ্টি পেতে থাকলো। এর ফলে গমের যোগান বাড়ল, সঙ্গে অন্যান্য খাবারের উৎসও ছিল কিছু। আর এইবার মানুষ তাদের যাযাবর জীবন ছেড়ে মৌসুমী কিংবা স্থায়ী আবাসন তৈরি করে বসবাস শুরু করে দিল। প্রথম দিকে হয়তো তারা ফসল কাটার সময় মাসখানেকের জন্য আবাস গড়ত। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তখন গমের উৎপাদন বাড়তে থাকলো। আস্তে আস্তে ১ মাসের জায়গায় ১.৫ কি ২ মাসের বসতি হতে থাকলো। তারপর একসময় সেটা একটা স্থায়ী গ্রামে পরিণত হলো। এইরকম বসতির প্রমাণ পাওয়া যায় প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়েই। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করা যায় লেভান্তরের নাম। ১২,৫০০ থেকে ৯,৫০০ খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে সেখানে নাতোফিয়ান সংস্কৃতি বিকশিত হয়। নাতোফিয়ানরা মূলত শিকারী সংগ্রাহক হিসেবেই জীবনযাপন করত। তারা ডজনখানেক বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী শিকার করে খেত, কিন্তু তারাই আবার স্থায়ী গ্রামে বসবাস করত আর বেশি সময় ব্যয় করত বনো খাদ্যশস্য জোগাড় করা এবং সেগুলো খাওয়ার জন্য প্রস্তুত করার কাজে। তারা পাথরের ঘর বানিয়েছিল, এমনকি ফসলের গোলাও বানিয়েছিল। সেই সব গোলায় তারা প্রয়োজনের সময়ের জন্য খাদ্যশস্য জমা করে রাখত। তারা নতুন নতুন হাতিয়ারও বানিয়েছিল, যেমন পাথরের কাস্তে ও চাতাকল। এগুলো ফসল কাটা আর মাড়াইয়ের কাজে ব্যবহৃত হতো। ৯,৫০০ খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী বছরগুলোতে নাতুফিয়ানদের বংশধরেরা নানা রকম খাদ্যশস্য সংগ্রহ করা অব্যাহত রাখল, কিন্তু একই সঙ্গে তারা সেগুলোকে নানান রকম নতুন উপায়ে চাষ করাও শিখে ফেলল। বুনো শস্যদানা সংগ্রহ করার সময় তারা ইচ্ছে করেই কিছু অংশ সংগ্রহ না করে রেখে দিত পরের বার বপনের জন্য। তারা আবিষ্কার করে ফেলেছিল যে শস্যের বীজ এলোমেলোভাবে মাটির উপরে ফেলে রাখার চেয়ে গভীরে গর্ত করে পুঁতে রাখলে বেশি ফসল পাওয়া যায়। এরপরই তারা জমিতে নিড়ানি দেওয়া এবং হাল চাষ করা শুরু করে দিল। আস্তে আস্তে তারা আগাছা পরিষ্কার করা, সেচ দেয়া আর জৈব সারের ব্যবহারও শিখে ফেলল। এর ফলে যেটা হলো, শস্য চাষে বেশি সময় দেওয়ার ফলে বুনো জন্তু শিকার করা বা খাবার সংগ্রহ করার আর সময় থাকলো না। এইভাবেই শিকারী সংগ্রাহক থেকে কৃষকের জন্ম হলো। কোনো একটা নির্দিষ্ট পদক্ষেপের কারণেই যে তখনকার মানুষ হঠাৎ করে বুনো গম সংগ্রহ করার জায়গায় গমের চাষাবাদ শুরু করেছিল, এমনটা ভাবার কোনো কারণ নেই। আর সেই কারণেই ঠিক কোন সময়ে কৃষির দিক এই পরিবর্তনটা হলো সেটা বলাও খুব মুশকিল। তবে ৮,৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সারা মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে উঠেছিল জেরিকোর মতো অনেক ছোট ছোট স্থায়ী গ্রাম। সেসব গ্রামের অধিবাসীদের প্রধান কাজ ছিল পশুপালন। এদিকে স্থায়ী গ্রামে বসবাস করা ও যথেষ্ট খাবারের মজুদের কারণে জনসংখ্যা দ্রুত বাড়তে লাগল। যাযাবর জীবন ত্যাগ করার ফলে একজন নারী এখন প্রায় প্রতি বছর একটি করে সন্তান জন্ম দিতে পারত। খুব অল্প বয়স থেকেই শিশুদেরকে মায়ের বুকের দুধ ছাড়াও জাওয়ের মতো অন্যান্য খাবার খাওয়ানো শুরু হতো। নতুন শিশুদের এই নতুন হাত জোড়া বড় দরকার ছিল ফসলের জমিতে, কিন্তু ওদিকে নতুন মুখগুলো মজুদ খাবার দ্রুত খেয়ে ফেলতে লাগলো। তাই আরও বেশি বেশি জমি চাষ করার দরকার হয়ে পড়ল। এদিকে আরও একটা ঘটনা ঘটল। মানুষ তখন স্থায়ী ঘরবসতিতে বসবাস শুরু করায় রোগ জীবাণু ছড়াতে থাকলো। আবার শিশুরা মায়ের দুধ বাদ দিয়ে বেশি বেশি খাদ্যশস্য খেতে লাগলো। সেই সব খাদ্যশস্যও কারাকারি করেই খেতে হলো তাদের। এইসব কারণে শিশু মৃত্যুর হারও অনেক বেড়ে গেল। সেই সময়ে বেশিরভাগ কৃষিভিত্তিক সমাজে প্রায় প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন মারা যেত ২০ বছরে পৌঁছানোর আগেই। কিন্তু এত কিছুর পরও জন্মহার মৃত্যুহারকে ছাপিয়ে গেল, আর মানুষ বেশি বেশি শিশু জন্ম দিতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে গমের ওপর এই আস্থা আস্তে আস্তে একটা বোঝা হয়ে দাঁড়াতে লাগলো। একনাগাড়ে শিশু মরতে থাকলো, আর প্রাপ্তবয়স্কদেরও ঘাম ঝরে যেত শুধু দুটো রুটি জোগাড় করার জন্য। ৮,৫০০ খ্রিস্টপূর্বাব্দের জেরিকোর একজন সাধারণ মানুষ ৯,৫০০ কিংবা ১৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের একজন সাধারণ মানুষের তুলনায় ঢের বেশি কঠিন জীবনযাপন করত। কিন্তু কেউ বুঝতে পারেনি আসলে কি হচ্ছিল। কারণ এটা একদিনে হচ্ছিল না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি প্রজন্মই তাদের পূর্বপুরুষদের মতোই জীবনযাপন করত, শুধু একটু বেশি দক্ষতার সঙ্গে। এই যা, তারা শুধু অল্প কিছু বেশি জিনিস আবিষ্কার করেছিল তাদের কৃষিকাজে সুবিধার জন্য। সব বিরোধী শোনালেও সেই সব এক একটা ছোট ছোট উন্নতি, যেগুলো জীবনকে আরো সহজ করার কথা ছিল, সেগুলোই গলার ফাঁস হয়ে বিকতে লাগলো কৃষকদের জীবনে। তাহলে কি কারণে মানুষ এরকম দুর্ভাগ্যজনক ভুল করল? যে কারণে মানুষ গোটা ইতিহাস জুড়েই ভুল করে এসেছে, ঠিক সেই একই কারণে। মানুষ মোটেই বুঝতে পারেনি তাদের সিদ্ধান্তগুলোর ফলাফল কি হতে যাচ্ছে। যখনই তারা একটা বাড়তি কাজ করতে উদ্যত হলো, যেমন বীজগুলো এলোমেলোভাবে না ফেলে নিড়ানি দিয়ে তারপর ফেলা, তখনই তারা মনে করত, হ্যাঁ, আমাদের হয়তো একটু বেশি পরিশ্রম হবে, কিন্তু এর ফলে ফসলও হবে অনেক বেশি। আমাদের
আর অপয়া বছরগুলোর জন্য দুশ্চিন্তা করতে হবে না। আমাদের সন্তানদের আর কখনো ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হবে না। কথায় যুক্তি ছিল। বেশি পরিশ্রম করলে সুন্দর জীবন পাওয়া যাবে। এটাই ছিল মূল পরিকল্পনা। এই পরিকল্পনার প্রথম ভাগটা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। মানুষ আসলেই আগের চেয়ে অনেক বেশি খাটাখাটনি করছিল, কিন্তু তারা একেবারেই খেয়াল করেনি যে অতিরিক্ত খাদ্যের সঙ্গে সঙ্গে ছেলেমেয়ের সংখ্যাও বাড়তে থাকবে। তার ফলে চাষাবাদ আরো ভালো হলেও, অনেক বেশি গম মজুদ থাকলেও, এই বেশি গম কিন্তু বেশি বেশি ছেলেমেয়েদের মধ্যে ভাগ করতে হবে। সুতরাং মাথাপিছু খাবারের পরিমাণ এমন আহামরি কিছু বাড়বে না। সেই সময়কার কৃষকরা আগে ভেবে দেখেনি যে ছোট ছোট ছেলেমেয়েদের মায়ের দুধের বদলে বেশি বেশি করে জাউ খাওয়ানোর ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাছাড়া একই জায়গায় বসবাস করার ফলে সেসব কৃষিভিত্তিক সমাজে শিশুদের বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছিল। এসবের ফলে অনেক বেশি বেশি শিশু মারা যাচ্ছিল। আরও যে ব্যাপারটা তাদের ভাবনায় আসেনি সেটা হলো, কেবল গমের উপর অতিমাত্রায় নির্ভরশীল হতে থাকার কারণে খরার মতো দুর্যোগের সময়ে তাদের টিকে থাকা আগের চেয়েও অনেক বেশি কঠিন হয়ে যাবে। আরও আছে, গোলাভরা ফসল শুধু নিজের জন্যই ভালো তা নয়, চোরের জন্যও সেটা অত্যন্ত লোভনীয়। সুতরাং ফসল বাঁচাতে হলে মৌসুমেও তাদের বেড়া দিতে হতো, পাহারা দিতে হতো, আর নানা রকম যুদ্ধ করতে হতো, যেগুলো তাদের আগে কখনো করতে হয়নি। স্পষ্টতই দেখা যাচ্ছে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো তাদের প্রাথমিক পরিকল্পনাটাকে ভেস্তে দিল। একটা সুন্দর জীবন পাওয়ার জন্য কষ্টটা একটু বেশিই হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে, যখন তারা দেখলই যে পরিকল্পনাটা কাজ করছে না, তখন কেন তারা আবার তাদের পুরনো জীবনে ফিরে গেল না? একটা কারণ হলো, পরিকল্পনাটা যে ঠিকমতো কাজ করছে না সেটা বুঝতে বুঝতেই তাদের প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে। সুতরাং সেটা বাতিল করে পুরনো জীবনে ফেরার জন্য তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল আসলে। ততদিনে তারা প্রায় ভুলেই গিয়েছিল কিভাবে তারা আগে অন্যভাবে জীবন ধারণ করত। বড়জোর তারা তাদের সন্তানদের হয়তো গল্প শোনাতো যে তারা যখন ছোট ছিল, বা তাদের বাবা কিংবা দাদা যখন ছোট ছিল, তখন খেতে কত কম গম হতো। হয়তো বলতো যে তাদের ভাবতে অবাক লাগে কিভাবে অত অল্প গম দিয়ে তখনকার পূর্বপুরুষরা খেয়ে পরে বেঁচে থাকতো। এইটাই আসলে তখনকার মানুষ মনে রেখেছিল যে কয়েক প্রজন্ম আগে তাদের অনেক কম খাবার ছিল। আগের জীবনে ফিরে না যাওয়ার আরেকটা কারণ হলো, জনসংখ্যা দুর্দান্ত গতিতে বেড়েই চলছিল, আর তার ফলে আগের জীবনে ফিরে যাওয়ার জন্য সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাদের পূর্বপুরুষদের সময়ে যেখানে একটা গ্রামে হয়তো মোট ১০০ জন মানুষ থাকতো, এখন সেখানে হয়তো ১৫০ জন থাকে। এখন যদি তারা আগেই সেই জীবনে ফিরে যেতে চায়, তাহলে সেখানে ১০০ জন ঠিকমতো খেয়ে পরে বাঁচতে পারবে। তাহলে কোন ৫০ জন এখন না খেয়ে মরতে চাইবে? কেউ স্বতঃস্ফূর্তভাবে এটা করতে রাজি ছিল না। আগের জীবনে ফিরে যাওয়ার আসলে আর কোনো উপায় ছিল না। ফাঁদে পড়ে সেই পথও বন্ধ হয়ে গেছে আগেই। এভাবেই একটা অপেক্ষাকৃত সহজ ও উন্নত জীবনের আশা মানুষকে আরো কঠিন জীবন বাস্তবতার দিকে ঠেলে দিল। অদ্ভুত শোনালেও এমন ঘটনা কিন্তু ওটাই শেষ নয়, বরং মানুষের পুরো ইতিহাস জুড়ে এই ঘটনারই পুনরাবৃত্তি দেখা যায়। এমনকি আজও সেই একই ঘটনা ঘটে চলেছে। অনেক মানুষ আছে যারা ছোট পরিসরে হলেও নিজের জীবন থেকেই বুঝতে পারবে কৃষি বিপ্লবের সময় কি হয়েছিল। যেমন ধরুন, একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কথা। এমন সাধারণত শোনা যায় না যে একজন কলেজ ছাত্র বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হতে চায়। বরং এটাই বেশি শোনা যায় যে সঙ্গীত শিল্পী হয়ে এত টাকা কামানো যায় না, যেটা দিয়ে নিজের খরচ চালানো যাবে। সুতরাং একজন সাধারণ কলেজ ছাত্র হয়তো অর্থনীতি কিংবা কম্পিউটার বিজ্ঞান অথবা অন্য এমন কোনো একটা কিছু পড়বে, যেটা হয়তো আসলে তার ভালো লাগবে না। তারপরও সে অনেক পরিশ্রম করবে, হয়তো একটা কম্পিউটার সংক্রান্ত কোম্পানি দাঁড় করাবে, প্রথম কয়েক বছর খুব পরিশ্রম করবে আর অনেক পয়সা কামাবে। আর তারপর যখন তার বয়স ৩০ থেকে ৩৫ এর কাছাকাছি পৌঁছবে, তখন সেই সব টাকা পয়সা নিয়ে সে অবসরে যাবে। আর তখন সে সত্যিকার অর্থে নিজের ইচ্ছা স্বাধীন, ইচ্ছে মতো জীবনযাপন করবে। ইচ্ছে হলে সঙ্গীত শিল্পী হবে। যদিও কেউ হয়তো এর জন্য তাকে টাকা পয়সা দেবে না, কিন্তু তখন তার সেটা দরকারও হবে না। এখানেও এই কলেজ ছাত্রের সঙ্গে সেই একই ঘটনা ঘটেছে, যা ঘটেছিল আমাদের পূর্বপুরুষদের সঙ্গে কৃষি বিপ্লবের সময়ে। অনেক কলেজ ছাত্রই আসলে ওরকম কল্পনা করে। তারা আসলে ভুলে যায় যে অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা তার জীবনে আসবে, যার ফলে শতকরা ৯৯% ক্ষেত্রেই তার পরিকল্পনাটা ভেস্তে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে তার কাছে হয়তো যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকবে ৩০ বছর বয়সে, কিন্তু একই সঙ্গে তাদের অনেক দায়িত্ব কিংবা অভ্যাসও থাকবে, যেটা সে এখন ভাবতেও পারছে না। হয়তো তখন তার স্ত্রী সন্তান থাকবে, যাদের দেখাশোনা করতে হবে, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, হয়তো একটা বাড়ি বানানোর জন্য তাকে কিছু বন্ধক রাখতে হবে, বা ব্যাংক থেকে টাকা ধার নিতে হবে। তার হয়তো একাধিক গাড়ি থাকবে, বা ছুটিতে দেশ বিদেশে ঘুরতে যাওয়ার মতো বিলাসিতা থাকবে। সুতরাং ৩০ বছর বয়সে তার কাছে আগের চেয়ে
অনেক বেশি টাকা থাকবে, কিন্তু তার অনেক বাধাবাধ্যকতাও থাকবে। ৩০ বছরে এসে বেশিরভাগ মানুষ এটা ভাববে না যে অনেক হয়েছে, এখন আমি এইসব বউ ছেলেমেয়ে ঘর সংসার ছেড়ে ছুড়ে চলে যাব আর সঙ্গীত শিল্পী হব। এমন করে তো কেউই ভাবেই না, বরং তারা সেই দাসত্বের জীবনেই চলতে থাকে, কারণ তারা তাদের স্বপ্ন পূরণ করার জন্য আর ফিরে যেতে পারে না। তারা দ্বিগুণ উৎসাহে দাসত্বে নিমগ্ন হতে থাকে। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল আমাদের পূর্বপুরুষ কৃষকদের ক্ষেত্রে প্রায় ১০,০০০ বছর আগে। এটা আসলে ইতিহাসের চিরন্তন বিধানগুলোর একটি। ইতিহাসের কিছু রীতি আছে যেগুলো সব সময়ই সত্যি, কিন্তু যেটা সবচেয়ে বেশি সত্যি তা হলো বিলাসিতা আস্তে আস্তে প্রয়োজনে পরিণত হয়। যখনই মানুষ কোনো একটা নির্দিষ্ট অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, তারা সেটাকেই স্বাভাবিক মনে করতে থাকে। তারপর একসময় তারা এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে তারা আর ওগুলো ছাড়া চলতে পারে না। আমাদের সময়ের একটা উদাহরণ দিয়েই আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। গত কয়েক যুগ ধরে আমরা মানুষেরা অজস্র রকমের যন্ত্রপাতি বানিয়েছি সময় বাঁচানো এবং আরও কার্যকর জীবন যাপনের জন্য। এই যন্ত্রগুলো আমাদের জীবনকে আরও বেশি সহজ করার কথা, কারণ এগুলো আমাদের অনেক সময় বাঁচিয়েছে। এই যন্ত্রগুলো যেমন ধরুন ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, ডিশওয়াশার, টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার আর ইমেল। আমরা বেশিরভাগ সময়ই মনে করি এগুলো আমাদের জীবন সহজ করে দিচ্ছে, কারণ এগুলো আমাদের অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। যেমন ধরুন ইমেইল। আগে আমরা যখন অন্য কোনো শহরে কিংবা দেশে কাউকে একটা চিঠি লিখতাম, চিঠি লেখা থেকে শুরু করে তার হাতে পৌঁছানো পর্যন্ত অনেক কাজ করতে হতো। চিঠিটা লিখতে হতো, একটা খাম কিনতে হতো, একটা ডাকটিকিটও। তারপর চিঠিটা খামে ভরে ডাকটিকিটটা খামের উপর লাগাতে হতো, তারপর খামের উপর ঠিকানা লিখতে হতো এবং ডাকবাক্সে কিংবা পোস্ট অফিসে নিয়ে যেতে হতো আর টাকা দিতে হতো। তারপর চিঠিটা পৌঁছাতে আর তার উত্তর পেতে কয়েক দিন বা সপ্তাহ, এমনকি মাসও লেগে যেত। আমরা এখন এই সমস্ত কিছুই করতে পারি মাত্র কয়েক সেকেন্ডে কিংবা মিনিটের মধ্যে। আমরা একটা চিঠি লিখতে পারি, পৃথিবীর অন্য প্রান্তে কারো কাছে পাঠাতে পারি, আর মাত্র কয়েক মিনিট, ঘন্টা কিংবা দিনের মধ্যে উত্তর পেয়ে যেতে পারি। এখন যদিও ইমেল আমাদের অনেক সময় এবং পরিশ্রম বাঁচিয়ে দিয়েছে, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন তো, ইমেল কি আমাদের অপেক্ষাকৃত সহজ জীবন দিয়েছে? একটু চিন্তা শুরু করেই যে উত্তরটা বেশিরভাগ মানুষ দেয় তা হলো না, কখনোই না। হ্যাঁ, এটা সত্যি যে ইসরায়েল থেকে আমেরিকায় একটা ইমেল পাঠানো একটি চিঠি পাঠানোর চেয়ে অনেক সোজা এখন। কিন্তু ঠিক সেই কারণেই আজ আমরা দিনে কয়েক ডজন ইমেল পড়ি আর উত্তর দেই। আর প্রত্যেকেই আশা করি আমি তার ইমেইলের উত্তর দিয়ে দেব এবং ২-১ দিনের মধ্যেই। আমি যদি ১ সপ্তাহের মধ্যে উত্তর না দেই, তারা মন খারাপ করবে কিংবা রেগে যাবে। তো দেখা যাচ্ছে ৫০ বছর আগে আমরা যেখানে সপ্তাহে ১ টি কি বড়জোর ২ টি চিঠি সামলাতে হতো, সেখানে আজ আমাকে প্রতিদিন অনেক বেশি সময় দিতে হচ্ছে একগাদা ইমেইলের পেছনে। সুতরাং যদিও ইমেল চিঠির চেয়ে অনেক সহজ, কিন্তু সেই হিসেব মানুষ ইমেল ব্যবহার করে তাদের জীবন সেইসব জীবন ব্যবহারকারীদের চেয়ে মোটেই সহজ নয়, বরং অনেক বেশি উৎকণ্ঠা আর বিরক্তিতে ভরপুর। আমরা আমাদের আশেপাশে এমন মানুষও পাবো যারা ইমেল অ্যাকাউন্ট খুলতে মোটেই আগ্রহী নয়, কারণ তারা এই ইমেলের ইঁদুর দৌড়ে অংশ নিতে চায় না। এটা মোটেই নতুন কিছু নয়। আমরা যদি হাজার বছর আগে ফিরে যাই, ঠিক কৃষি বিপ্লবের সময়ে, তাহলেও আমরা দেখতে পেতাম সব মানুষ গোষ্ঠীই কিন্তু শিকার জীবন থেকে কৃষি জীবনে পা দিতে প্রস্তুত ছিল না। তারা সে পথে পা বাড়ায়নি। এমন অনেক গোষ্ঠীই ছিল তারা তাদের আগের জীবন ছেড়ে গম, আলু কিংবা ধানের চাষ করতে চায়নি। কিন্তু আসল ঘটনা হলো কৃষি বিপ্লবটা সফল হওয়ার জন্য সব গোষ্ঠীরই গম চাষ শুরু করার কোনো দরকার ছিল না। একটা এলাকায় মাত্র একটা গোষ্ঠী শুরু করলেই চলতো। যখনই একটা মানুষ আটঘাট বেঁধে গম চাষের জন্য ক্ষেত তৈরিতে নেমে পড়ত, সেটা মধ্যপ্রাচ্যেই হোক আর মধ্য আমেরিকা, ওই এলাকায় কৃষির অগ্রগতি আর ঠেকানো সম্ভব ছিল না। কারণ হলো কৃষিকাজের ফলে খুব দ্রুত জনসংখ্যার বৃদ্ধি হতে থাকলো, আর তার ফলে কৃষকের সংখ্যা শিকারীদের চেয়ে অনেক দ্রুত বাড়তে থাকলো। আর যখনই এই দুই দল পরস্পরের মুখোমুখি দাঁড়ালো, কোনো দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই কৃষকের শুধু সংখ্যাগত কারণেই জিতে গেল। সুতরাং শিকারী হয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারত, নয়তো শত্রুদের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার জন্য নিজেরাও কৃষিকাজ শুরু করতে পারত। যে কোনো দিক থেকে চিন্তা করলেই দেখা যায় আগেরকার সেই শিকারী সংগ্রহ জীবন টিকে থাকার আর কোনো সম্ভাবনা ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিলাসিতার ফাঁদে এই গল্পটা জীবনকে উন্নত করার একটা চেষ্টা শেষমেশ জীবনকে কঠিন করে ফেলে। একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আর একটু সহজ জীবনের জন্য মানবজাতির নিয়ত অনুসন্ধান চারপাশের প্রকৃতিতে একটা বিরাট পরিবর্তন ঘটায়, যেটা সমস্ত পৃথিবীকে এমনভাবে বদলে দেয় যা কেউ কখনো কল্পনা করেনি।
কৃষি বিপ্লবটাও কেউ আসলে কল্পনা করেনি। এটা ঘটেছিল আসলে মানুষের একে একে নেয়া বেশ কিছু নিতান্ত সাধারণ সিদ্ধান্তের ফলে, যেগুলোর মূল উদ্দেশ্য ছিল সামান্য কটা মানুষের পেট ভরানো আর একটুখানি নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই সিদ্ধান্তগুলো সামগ্রিকভাবে আমাদের পূর্বপুরুষদের সম্পূর্ণ বদলে দিয়েছিল। তাদের শিকারী থেকে কৃষক বানিয়েছিল, যারা দুপুরের কড়া রোদে নদী থেকে বালতি করে পানি বয়ে নিয়ে যেত গমের ক্ষেতে। বেহেশতি ইশারা। এতক্ষণ যে বর্ণনাটা আমরা দেখলাম, সেটা থেকে মনে হয় যে কৃষি বিপ্লব আসলে নেহায়েতই একটা ভুল হিসাব নিকাশের ফলাফল ছিল। ব্যাপারটা একেবারে মন্দ নয়। ইতিহাস জুড়ে এর চেয়ে অদ্ভুত সব হিসাবের গরমিলের নমুনা আমরা দেখতে পাবো। কিন্তু তারপরও কৃষি বিপ্লবকে শুধু একটা হিসাবের গরমিল হিসেবে না দেখে অন্য দৃষ্টিকোণ থেকে দেখারও সুযোগ আছে। কেবল আরেকটি সহজ জীবনের আশাই হয়তো মানুষের জীবনে এরকম রূপান্তর ঘটায়নি। হয়তো সেপিয়েন্সের অন্য কোনো উদ্দেশ্য ছিল, যার জন্য তারা সচেতনভাবেই কঠোর পরিশ্রমের জীবন বেছে নিয়েছিল। বিজ্ঞানীরা সাধারণত আমাদের ইতিহাসের অগ্রগতিকে ব্যাখ্যা করতে অর্থনৈতিক ও জনমিতিক কারণগুলোকেই সামনে নিয়ে আসতে চান, কারণ এটা তাদের হিসাব নিকাশের পদ্ধতির সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে আধুনিক ইতিহাসের গবেষণার ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছে দর্শন বা সংস্কৃতির মতো অবস্তুগত উপাদানগুলোকে অগ্রাহ্য করার সুযোগ থাকে না। লিখিত প্রমাণগুলো বরং তাদের আরও অগ্রাহ্য করে। যেমন ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে নেহায়েতি খাদ্যের অভাবে কিংবা জনসংখ্যার চাপে হয়নি, এটা প্রমাণ করার মতো যথেষ্ট দলিলপত্র, চিঠি, স্মৃতিকথা আমাদের সংগ্রহে আছে। কিন্তু আমরা যদি প্রাচীন নাতুফিয়ান সংস্কৃতির কথা ভাবি, তাহলে আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হবে বস্তুগত উপাদানের উপর, কারণ আমাদের হাতে সেই সময়কার কোনো দলিল দস্তাবেজ নেই। সুতরাং সেই সময়ের মানুষজন অর্থনৈতিক কারণ নাকি বিশ্বাস, কোনটা বেশি পরিচালিত হতো সেটা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল। সৌভাগ্যবশত কিছু কিছু বিরল ক্ষেত্রে আমরা জলজান্ত কিছু প্রমাণ পেয়েছি। ১৯৯৫ সালের প্রত্নতত্ত্ববিদেরা দক্ষিণ পূর্ব তুরস্কের গোবেকলি তোপে নামে একটা জায়গায় খনন কাজ শুরু করে। ওখানকার একদম নিচের পুরনো স্তরগুলোতে তারা কোনো বাড়িঘর কিংবা কোনো প্রত্যাহিক কাজের জিনিসপত্রের নিদর্শন পাননি। তারা বরং কারুকার্য খচিত বিশাল বিশাল স্তম্ভ ও কিছু ভাস্কর্যের নিদর্শন পেয়েছেন। এরকম প্রতিটা স্তম্ভের ওজন প্রায় ৭ টন পর্যন্ত আর উচ্চতা ৫ মিটার পর্যন্ত। কাছাকাছি একটা কুয়োতে তারা আতখোদাই একটা স্তম্ভ পেয়েছেন, যেটার ওজন প্রায় ৫০ টন। সব মিলিয়ে তারা প্রায় ১০টা ভাস্কর্য আবিষ্কার করেছেন, যার মধ্যে সবচেয়ে বড়টা প্রায় ৩০ মিটার চওড়া। প্রত্নতত্ত্ববিদেরা অবশ্য এরকম ভাস্কর্যের সঙ্গে বেশ পরিচিত। সারা পৃথিবীতেই তারা এগুলো দেখেছেন। উদাহরণ হিসেবে বলা যায় ব্রিটেনের স্টোন হিজের কথা। তারপরও গোবেকলি তোপে নিয়ে পড়াশোনার সময় তারা দারুণ কিছু ব্যাপার আবিষ্কার করেন। স্টোন হিজ আনুমানিক ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের সময়কার, এবং এটা বানিয়েছিলেন মোটামুটি উন্নত কৃষিনির্ভর সমাজ। কিন্তু গোবেকলি তোপের নিদর্শনগুলো প্রায় ৯,৫০০ খ্রিস্টপূর্বাব্দের। এছাড়াও আর যে সমস্ত প্রমাণ পাওয়া যায় তা থেকে জানা যায় যে এই ভাস্কর্যগুলো বানিয়েছিল শিকারী সংগ্রহ গোষ্ঠী। প্রথম প্রথম প্রত্নতত্ত্ব সম্প্রদায় এই আবিষ্কারকে তেমন একটা পাত্তা দিতে চায়নি, কিন্তু যতই পরীক্ষা নিরীক্ষা হতে থাকলো, ততই তারা পুরনো সময় আর কৃষিপূর্ব সমাজের কারিগরের ব্যাপারটা নিশ্চিত হওয়া গেল। আর এখান থেকেই বোঝা গেল শিকারী সংগ্রাহক সমাজের মানুষের দক্ষতা আর তাদের সংস্কৃতির জটিলতা সম্পর্কে আমরা যা ভাবি, ব্যাপারটা মোটেই অতটা সহজ নয়। এসব দেখে প্রশ্ন জাগতেই পারে, একটা শিকারী সংগ্রাহক সমাজ কেন ওই রকম একটা জিনিস তৈরি করতে যাবে? নিশ্চয়ই তাদের দৈনন্দিন কাজে ওসবের কোনো দরকার ছিল না। ওই কাঠামোগুলো বিশাল জীবজন্তু ধরার কোনো ফাঁদও ছিল না, কিংবা বৃষ্টি বা সিংহের হাত থেকে বাঁচার আশ্রয় ছিল না। সব রকম সম্ভাব্য দিক থেকেই মনে হয় এই কাঠামো বা ভাস্কর্যগুলোর সঙ্গে কোনো না কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক উদ্দেশ্য জড়িত। প্রত্নতত্ত্ববিদেরা সেটার অর্থ এখনো পুরোপুরি উদ্ধার করতে পারেননি। এর অর্থ উদ্ধার করার পেছনে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ তাদের হাতে যথেষ্ট তথ্যউপাত্ত ছিল না। সেই সব ধর্মীয় বা সাংস্কৃতিক উদ্দেশ্যগুলোর যাই হোক না কেন, শিকারী সংগ্রাহক সমাজের মানুষেরা সেগুলোতে এতটাই বিশ্বাস করত যে তারা একটা বিশাল সময় এবং পরিশ্রম দিয়ে গোবেকলি তোপের মতো কাঠামো নির্মাণ করেছিল। গোবেকলি তোপে নির্মাণ করার একমাত্র উপায় ছিল বিভিন্ন গোষ্ঠী বা গোত্রের হাজার হাজার শিকারী সংগ্রাহকের দীর্ঘ সময় ধরে একত্রে কাজ করা। শুধু খুব সূক্ষ্ম ধর্মীয় বা আদর্শগত চর্চার মাধ্যমেই এরকম একটা প্রচেষ্টাকে টিকিয়ে রাখা এবং এর পেছনের প্রেরণা যোগানো সম্ভব। এসব বাদ দিলেও গোবেকলি তোপের ভেতরে আরও একটা দুর্দান্ত চাঞ্চল্যকর তথ্য লুকানো আছে, যার সঙ্গে কৃষি বা কৃষিভিত্তিক সমাজে রূপান্তরিত হওয়ার একটা সম্পর্ক আছে।
যেসব জিনতত্ত্ববিদেরা চাষযোগ্য গমের ডিএনএ নিয়ে গবেষণা করেন তারা বহু বছর ধরে জানার চেষ্টা করেছেন কোথায় এবং কবে প্রথম গম চাষ শুরু হয়। সব ধরনের গমের সঙ্গে চাষযোগ্য গমের তুলনা করে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে চাষযোগ্য গমের প্রজাতিগুলোর মধ্যে অন্তত একটার আবির্ভাব হয়েছিল পূর্ব দক্ষিণ তুরস্কের একটি পাহাড়ি এলাকায়, যেটা কিনা গোবেকলি তোপ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ছিল। এই যে মানুষ গম চাষ শুরু করলো কিংবা গমই মানুষকে গৃহপালিত করে তুললো, এই ঘটনার সঙ্গে গোপীকলি তোপের সাংস্কৃতিক কেন্দ্রের নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। কারণ এই দুটো ঘটনার একসঙ্গে ঘটাকে স্রেফ কাকতালীয় ব্যাপার বলা যায় না। যেই মানুষগুলো গোবেকলি তোপে তৈরি করেছিল এবং পরে ব্যবহার করত, তাদের খাওয়া দাওয়ার জন্য অনেক বেশি খাবারের প্রয়োজন ছিল। এখন আমরা এরকম একটা ধারণা পাচ্ছি যে দক্ষিণ পূর্ব তুরস্কের শিকারী সংগ্রাহকেরা প্রায় ৯,৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রথমবারের মতো বুনো গম সংগ্রহ করা ছেড়ে বড় পরিসরে গমের চাষ করা শুরু করলো। আর সেটা মোটেই তাদের জীবনকে সহজতর করার লক্ষ্যে নয় কিংবা খাবারের যোগান বাড়ানোর জন্যও নয়, বরং তাদের সেই সাংস্কৃতিক কেন্দ্র বা মন্দির তৈরি এবং তার দেখাশোনার জন্য। সাধারণভাবে আমরা ভাবি অনেকটা এরকম, পৃষ্ঠপোষকেরা প্রথমে একটা গ্রাম তৈরি করে আর তারপর যখন গ্রামটা বেশ ভালো মতো চলতে থাকে তখন তারা একটা মন্দির স্থাপন করে। গ্রামবাসীরা মন্দিরে আসে প্রার্থনার জন্য, কিন্তু গোবেকলির তোপে আমাদের জানায় যে অন্তত কিছু ক্ষেত্রে গ্রাম তৈরি হওয়ার আগেই মন্দির তৈরি হয়েছিল আর এরপরেই গ্রাম কিংবা গ্রামবাসীরা এটাকে ঘিরে জড়ো হয়েছিল। সুতরাং কৃষির আবির্ভাব হয়েছিল কোনো ধর্মীয় কিংবা সাংস্কৃতিক কারণে, কোনো অর্থনৈতিক কারণে নয়। অবশ্য এটা আমরা একদম নিশ্চিত করে বলতে পারি না, কারণ আমাদের হাতে যথেষ্ট তথ্য উপাত্ত নেই। প্রত্নতত্ত্ববিদেরা এখনও গোবিকলের তোপে খনন কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করি আগামী কিছু বছরের মধ্যেই আমরা এ ব্যাপারে আরো পরিষ্কার একটা ধারণা পাব। বিপ্লবের বলি, মানুষ ও শস্যের মধ্যেকার যে ভয়ঙ্কর চুক্তি সেটাই আমাদের পূর্বপুরুষদের করা একমাত্র চুক্তি নয়। আরও একটা চুক্তি হয়েছিল যেটা অন্যান্য প্রাণী যেমন ভেড়া, ছাগল, শুয়োর আর মুরগির ভাগ্য বদলে দিয়েছিল। যে যাযাবর গোষ্ঠী বনু ভেড়া শিকার করে বেড়াতো, তারাই কিন্তু প্রজন্মান্তরে সেসব ভেড়ার শারীরিক গঠনের পরিবর্তনের প্রভাব ফেলেছিল। এটা সম্ভব হয়েছিল বেছে বেছে শিকার করার মাধ্যমে। তারা বাচ্চা দেওয়ার মতো বড় স্ত্রী ভেড়াগুলো আর একদম বাচ্চা ভেড়াগুলোকে শিকার করত না, যাতে তাদের ভবিষ্যতের জন্য খাবার নিশ্চিত থাকে। এর পরের ধাপটা সম্ভবত সেই সব ভেড়ার পালকে অন্যান্য হিংস্র পশু যেমন সিংহ, নেকড়ে কিংবা অন্য শিকারী সংগ্রাহক সম্প্রদায় থেকে রক্ষা করা। এরপর তারা হয়তো ভেড়ার পালগুলোকে নিজের তত্ত্বাবধানে চালিয়ে বেড়ানো শুরু করলো, যাতে তাদের ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর শেষমেশ মানুষ আরো ভালো করে খেয়াল করে ভেড়ার পাল বাছাই করতে লাগলো, যাতে সেটা মানুষের চাহিদা ভালো মতো পূরণ করতে পারে। যেসব ভেড়া বেশি বন্য স্বভাবের ছিল, তারা কিছুতেই মানুষের নিয়ন্ত্রণে থাকতে চাইতো না, তাদেরকে সবার প্রথমে হত্যা করা হতো। রাখালরা সাধারণত একটু বেশি কৌতূহলী পশু পছন্দ করে না, কারণ তারা সহজেই পাল থেকে দূরে চলে যায়। একইভাবে সবচেয়ে চিকন এবং ভগ্ন স্বাস্থ্যের স্ত্রী ভেড়াগুলোকেও বাঁচিয়ে রাখার কোনো মানে ছিল না। এভাবে অনেকগুলো প্রজন্ম পার হওয়ার পর আরও মোটাতাজা, আরও নরম-সরম আর কম কৌতূহলী ভেড়ার পাল তৈরি হলো। এই তো চাই। এতদিনে এমন ভেড়ার পাল পেল যারা তার বাঁশির পেছন পেছন তাকে অনুসরণ করে চলবে। অন্যভাবে বলতে গেলে শিকারীরা হয়তো ভেড়া ধরত আর তাকে বড় করত। যখন খাবারের অভাব হতো না তখন তাকে খাইয়ে মোটাতাজা বানিয়ে ফেলত। আবার যখন খাবারের সংকট তখন ধরে খেয়ে ফেলত। এরকম করতে করতে কোনো এক সময় তারা আরো বেশি সংখ্যক ভেড়া ধরে রাখতে শুরু করলো। এদের মধ্যে কেউ কেউ প্রাপ্তবয়স্ক হলো আর বাচ্চা উৎপাদন শুরু করলো। ওদিকে যেসব ভেড়া খুব বেয়ারা ছিল তাদেরকে প্রথমেই সাবার করে ফেলা হতো, আর যারা সবচেয়ে শান্তশিষ্ট আর হৃষ্টপুষ্ট তাদেরকেই বাঁচিয়ে রাখা হতো, যাতে তারা আরো বাচ্চা উৎপাদন করে। আর এভাবেই একপাল গৃহপালিত ও অনুগত ভেড়া তৈরি হলো। এইসব গৃহপালিত প্রাণী ভেড়া, মুরগি, গাধা ও অন্যান্য থেকে মানুষ অনেক খাবার, মাংস, দুধ, ডিম ও কাঁচামাল, চামড়া, উল পেতে শুরু করলো। পাশাপাশি এদেরকে নানাভাবে খাটিয়েও নেওয়া যেত। জিনিসপত্র আনা নেওয়া, জমি চাষ, শস্য মাড়াইয়ের মতো যে কাজগুলো এর আগ পর্যন্ত মানুষকেই করতে হতো, সেগুলো তখন তারা এইসব প্রাণীকে দিয়ে করাতে লাগলো। কৃষিভিত্তিক সমাজগুলোতে মানুষ মূলত চাষাবাদ নিয়েই ব্যস্ত থাকত। পশুপালন ছিল বাড়তি একটা ব্যাপার। কিন্তু এই সময়ে একটা নতুন ধরনের সমাজ ব্যবস্থা আস্তে আস্তে গড়ে উঠতে লাগলো, যেটা প্রধানত নির্ভর করত নানান রকম গৃহপালিত প্রাণীর উপর। এই নতুন ধরনের সমাজের নাম দেওয়া যেতে পারে পশুপালন সমাজ। মানুষ যতই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগলো, সঙ্গে তাদের গৃহপালিত পশুগুলোও যেতে থাকলো।
10,000 বছর আগেও সব মিলিয়ে মাত্র অল্প কয়েক লাখ ভেড়া, গরু, ছাগল, বুনো শুয়োর আর মুরগি শুধু আফ্রো এশিয়ান এলাকাতেই দেখা যেত। আজকের দুনিয়ায় 100 কোটি ভেড়া, 100 কোটি শুয়োর, 100 কোটিরও বেশি গরু আর প্রায় 250 কোটি মুরগি আছে। আর এরা পৃথিবী জুড়েই আছে। গৃহপালিত মুরগিই হলো সবচেয়ে বেশি এলাকা জুড়ে থাকা পাখি, যেটা মানুষ মাংস এবং ডিমের জন্য ব্যবহার করে থাকে। এখন এই পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে মানুষের পরে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বহুল বিস্তৃত বড় আকারের স্তন্যপায়ী প্রাণীগুলো হলো যথাক্রমে গৃহপালিত গরু, শুয়োর আর ভেড়া। খুব সূক্ষ্ম বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে যেটা সাফল্য বলতে শুধু ডিএনএ প্রতিলিপির সংখ্যাকেই বোঝে। কৃষি বিপ্লব আসলে মুরগি, গরু, শুয়োর আর ভেড়ার জন্য বিশাল এক আশীর্বাদ হিসেবেই এসেছিল। দুর্ভাগ্যবশত এই বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি আসলে সাফল্যের সংজ্ঞাটা সম্পূর্ণভাবে দিতে পারে না। এই দৃষ্টিভঙ্গি সবকিছু বিচার করে শুধু টিকে থাকা আর বংশবিস্তার দিয়ে। ব্যক্তিগত যন্ত্রণা বা সুখের কোনো মূল্যই নেই এখানে। মুরগি কিংবা গরুর গৃহপালিত হওয়াটা হয়তো একটা সাফল্যের গল্প, কিন্তু তারাই আবার এ যাবৎকালের সব প্রাণীর মধ্যে সবচেয়ে হতভাগা। গৃহপালনের প্রথাটা শুরু হয়েছিল খুব নৃশংস কিন্তু চর্চার মধ্য দিয়ে, যেটা প্রজন্মান্তরে আরও নিষ্ঠুরী হয়েছে। বুনো মুরগির সাধারণ জীবনকাল মোটামুটি 7 থেকে 12 বছর, আর বুনো গরুর 20 থেকে 25 বছর। কিন্তু সত্যিকার বন্য পরিবেশে বেশিরভাগ মুরগি কিংবা গরু আসলে এর চেয়েও কম বয়সেই মারা যেত। তারপরও অন্তত বেশ কটা বছর বেঁচে থাকার তাদের ভালোই সম্ভাবনা ছিল। অন্যদিকে বেশিরভাগ গৃহপালিত মুরগি আর গরুই আসলে কয়েক সপ্তাহ থেকে কয়েকটা মাসের মধ্যে মানুষের খাবারে পরিণত হয়, কারণ অর্থনৈতিক দিক বিবেচনায় এই বয়সটাই তাদের হত্যা করার জন্য উপযুক্ত। 3 মাস বাদেই যদি একটা মোরগ তার সর্বোচ্চ ওজনে পৌঁছে যায়, তাহলে কোন দুঃখে মানুষ তাকে 3 বছর ধরে খাওয়াতে যাবে? ডিম দেওয়া মুরগি, দুধেল গাভী আর ভারবাহী পশুদের মাঝে মাঝে অনেক বছর বাঁচতে দেওয়া হয়, কিন্তু এই বর্ধিত জীবনের জন্যও তাদের মূল্য দিতে হয়েছে। তারা এমন এক জীবন পায় যেটা তাদের আশা কিংবা প্রয়োজনের সঙ্গে একেবারেই মেলে না। যৌক্তিকভাবে এটা ধরে নেওয়া যায় যে একটা ষাঁড় নিশ্চয়ই সারাদিন ঘাস ভরা মাঠে অন্য ষাঁড়দের সঙ্গে চড়ে বেড়াইতেই পছন্দ করবে। সে কখনোই একটা নর বানরের চাবুকের বাড়ি খেতে খেতে তার বোঝা বইতে কিংবা হাল চাষ করতে চাইবে না। ষাঁড়, ঘোড়া, গাধা আর উটকে অনুগত ভারবাহী পশুতে পরিণত করার জন্য তাদের প্রাকৃতিক প্রবৃত্তি আর সামাজিক বন্ধন ভেঙে দিতে হয়েছে। নিয়ন্ত্রণ করতে হয়েছে তাদের হিংস্রতা আর যৌনতাকে। এমনকি রহিত করা হয়েছে তাদের ঘুরে বেড়ানোর ক্ষমতাও। এই কাজের জন্য কৃষকরা নানান রকম উপায় বের করেছিল, যেমন খোয়ার বা খাঁচায় পশুদের আটকে রাখা, দড়ি দিয়ে বেঁধে রাখা, চাবুক দিয়ে পিটিয়ে বা ছ্যাঁকা দিয়ে কাজ করানোতে অভ্যস্ত করা। আর পুরুষ প্রাণীদের নপুংসকরণ তো খুবই স্বাভাবিক একটা ঘটনা। এসবের ফলে পুরুষ প্রাণীদের আগ্রাসন কমে গেল, আর মানুষ আরো ভালো মতো যাচাই বাছাই করে নিজেদের ইচ্ছে মতো সেসব প্রাণীর পুনরুৎপাদন নিয়ন্ত্রণ করতে পারল। নিউগিনির অনেক সমাজে একজন মানুষের সম্পদ বলতে তার কতগুলো শুয়োর আছে সেটা বোঝানো হয়। শুয়োর যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য তারা শুয়োরের নাকটা কেটে দিত। এর ফলে যেটা হতো, শুয়োর যখনই গন্ধ শুকতে যেত তখনই প্রচণ্ড ব্যথা করত। এই যে এখন যেহেতু গন্ধ না শুকতে পারলে শুয়োর খাবার কিংবা পথ কিছুই খুঁজে পাবে না, সুতরাং তারা পুরোপুরি তাদের মানুষ প্রভুদের উপর নির্ভরশীল হয়ে গেল। নিউগিনির অন্য এক এলাকায় আবার শুয়োরের চোখ উপড়ে ফেলা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এর ফলে শুয়োর কোন দিকে যাচ্ছে তাও সে দেখতে পায় না। দুগ্ধ খামারগুলোতে একটু অন্যরকম উপায়ে পশুদেরকে ইচ্ছে মতো ব্যবহার করা হয়। সাধারণত গাভী, ছাগি কিংবা ভেড়ি শুধু বাছুর বা বাচ্চা জন্মের পরই দুধ উৎপাদন করে, তাও ততক্ষণ পর্যন্তই যতক্ষণ তাদের সন্তানদের সেটা দরকার। এখন খামারে দুধের যোগান অব্যাহত রাখার জন্য যেটা করা হয় সেটা হলো সেসব বাছুর, ছাগলের বাচ্চা কিংবা ভেড়ার বাচ্চাদের জন্মের পরপরই হত্যা করা হয়। আর তারপর যতদিন সম্ভব ততদিন ধরে তাদের মায়েদের দুধ দোয়ানো হয়। তারপর আবার তাদের অন্তঃসত্ত্বা বানানো হয়। এটা এখনো খুবই প্রচলিত একটা পন্থা। এখনকার অনেক আধুনিক দুগ্ধ খামারে একটা দুধ দোয়ানো গাভীকে হত্যা করার আগে সেটা মোটামুটি বছর 5 বাঁচে। এই 5 বছর সময়ে পুরো সময়টা জুড়েই সে অন্তঃসত্ত্বা থাকে। তাকে প্রতি 60 কি 120 দিন পর পর নিষিক্ত করা হয়, যাতে সর্বোচ্চ দুধ উৎপাদন নিশ্চিত করা যায়। তার সন্তানকে জন্মের পরপরই তার কাছ থেকে আলাদা করে ফেলা হয়। গাভীগুলোকে লালন পালন করা হয় পরের প্রজন্মের দুধ উৎপাদনকারী হিসেবে, আর ষাঁড়গুলোকে পাঠিয়ে দেওয়া হয় মাংসের খামারে। অন্য আরেকটা পন্থা হলো বাছুর কিংবা বাচ্চাগুলোকে
তাদের মায়ের কাছাকাছি রাখা, কিন্তু এমন কিছু ব্যবস্থা করা যাতে তারা খুব বেশি মায়ের দুধ খেতে না পারে। এটার একটা খুব সহজ উপায় হলো বাছুরটাকে প্রথমে তার মায়ের দুধ খেতে দেওয়া হবে। তারপর যখনই দুধ পুরো মাত্রায় পাওয়া যাবে তখনই বাছুরটাকে সরিয়ে নেওয়া হবে। এই পন্থা অবলম্বন করতে গিয়েই সাধারণত বাছুর আর গাভী দুজনের কাছ থেকেই বেশ প্রতিরোধের মুখে পড়তে হয়। তাই কিছু কিছু রাখাল যেটা করতো তা হলো বাছুরটাকে মেরে তার মাংস খেয়ে ফেলতো, কিন্তু তার চামড়া দিয়ে একটা বাছুরের মতো দেখতে পুতুল তৈরি করত। তারপর সেটা গাভীরটার সামনে রাখত যাতে গাভীর দুধ উৎপাদন বেড়ে যায়। সুদানের নয়ার উপজাতির লোকজন তো আর এক ধাপ এগিয়ে সেই নকল বাছুরের গায়ে তার মায়ের মলমূত্র ঢেলে দিত যাতে মা সেই পুতুলটাকে আরো বেশি আপন ভাবতে পারে। নয়ারদের আর একটা পদ্ধতি ছিল বাছুরের মুখে কাঁটাওয়ালা একটা আংটা পরিয়ে দেওয়া। এর ফলে বাছুর দুধ খেতে গেলে গাভীর গায়ে কাঁটা পড়ত আর গাভী তখন নিজেই বাছুরকে দুধ খেতে দিত না। ওদিকে সাহারার তুয়ারেগ উট প্রজননকারীরা উট শাবকদের নাকের বাইরের অংশ এবং ঠোঁটের ওপরের অংশটা কেটে দিত যাতে তাদের দুধ চুষতে কষ্ট হয়। এভাবেই তারা শাবকদের বেশি দুধ খাওয়া থেকে বিরত রাখত। সব কৃষিভিত্তিক সমাজই যে তাদের পোষ্য প্রাণীগুলোর প্রতি এমন আচরণ করত তা নয়। কিছু কিছু গৃহপালিত প্রাণীর জীবন হয়তো বেশ ভালোই ছিল। উলের জন্য পোষা ভেড়াটা, পোষা কুকুরটা আর বেড়ালটাও বেশ আরামেই থাকত। যুদ্ধে কিংবা প্রতিযোগিতায় লড়াই করার ঘোড়াগুলোও আরামে থাকত। রোমান সম্রাট ক্যালিগুলা সচেতনভাবেই তার সবচেয়ে প্রিয় ঘোড়া ইনকিতা তুসকে তার উজির হিসেবে নিয়োগ করার পরিকল্পনা করেছিলেন। রাখাল আর কৃষকেরা পুরো ইতিহাস জুড়েই তাদের পালিত প্রাণীদের বেশ খেয়াল রেখেছে, ঠিক যেমন দাস প্রভুরা তাদের দাসদের প্রতি দয়া দেখিয়েছে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যুগে যুগে অনেক রাজা ও ধর্মপ্রচারক নিজেদের রাখালের বেশে উপস্থাপন করেছেন, আর তারা তাদের প্রজাদের সেভাবেই খেয়াল রেখেছেন যেভাবে রাখালেরা খেয়াল রাখে তাদের পশুদের উপর। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। রাখাল বা পশুপালকের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে পশুদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এ কথা মানতেই হয় যে বেশিরভাগ গৃহপালিত পশুর জন্যই কৃষি বিপ্লব একটা ভয়ানক বিপর্যয় হিসেবেই এসেছিল। তাদের এই বিবর্তনীয় সাফল্য আসলে অর্থহীন। একটা বিরল বুনো গন্ডার যা সম্পূর্ণ প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে আছে, সেও ওই বাছুরের চেয়ে অনেক শান্তিতে আছে যে কিনা তার ছোট জীবনটা কাটিয়ে দিচ্ছে একটা ছোট বাক্সের ভেতরে মোটাতাজা হচ্ছে কিছু সুস্বাদু মাংসের টুকরোয় পরিণত হওয়ার জন্য। বিরল সেই গন্ডারটি তার প্রজাতির শেষ কজন সদস্য হওয়ার কারণে এমন কিছু কম সুখী নয়। আবার সংখ্যাটা বিরাট সাফল্যও কিন্তু সেই সব বাছুরদের ব্যক্তিগত যন্ত্রণার জন্য কোনো সান্ত্বনা হতে পারে না। বিবর্তনীয় সাফল্য আর ব্যক্তিগত যন্ত্রণার মধ্যে এই দ্বন্দ্বটাই কৃষি বিপ্লব থেকে আমাদের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন আমরা গম কিংবা ভুট্টার মতো বিভিন্ন উদ্ভিদের ঐতিহাসিক অবস্থান পরিবর্তন বিবেচনা করি তখন হয়তোবা বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিটা মেনে নেওয়া যায়, কিন্তু গরু, ভেড়া কিংবা মানুষের মতো বড় প্রাণী যাদের অনুভূতি ও সংবেদনের একটা জটিল জগৎ রয়েছে, তাদের ক্ষেত্রে বিবর্তনীয় সাফল্য কিভাবে ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তরিত হয় সেটা আমাদের আগে বুঝতে হবে। সামনের অধ্যায়ে আমরা দেখব কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে আমাদের প্রজাতির সম্মিলিত ক্ষমতা বাড়তে থাকে আর কিভাবে সেটা আমাদের ব্যক্তিগত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়। আপনারা শুনছিলেন ইউভাল নোয়া হারারির লেখা সেপিয়ান্স বইটি। পরবর্তী অধ্যায় শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরিবার পরিজনদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও বই শুনে নিজেদেরকে উপকৃত করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।